গল্প চৈত্র শেষে। নাজমুন বৃষ্টি দ্বিতীয় অংশ। দরজা ধাক্কানোর শব্দে অনু মাথা তুলে তাকালো। জানালার বাইর থেকে আর আলো আসছে না। মুহূর্তের মধ্যে যেন চারদিক অন্ধকারে ঢেকে গিয়েছে। কখন যে রাত হয়ে গেল তা সে খেয়ালই করতে পারল না। মনে হচ্ছে দিনটি খুব তাড়াতাড়ি চলে গেল। আজ প্রথমবারের মতো সন্ধ্যায় ছাদে ওঠা হয়নি অনুর। হয়তো আর কোনোদিন হবেও না। আদিত্য দ্বিতীয়বারের মতো ডাকতেই অনু চোখ মুখ মুছে দাঁড়িয়ে পড়ল। হুট করে বাবার বলা কথাগুলো মনে পড়ল। বাবার কথাগুলো উপদেশ বাণী মেনে নিয়ে সে মনোবল বাড়ালো। না, একদম দুর্বল হলে চলবে না। দেখাতে হবে সে দুর্বল নয়। এতেই তো মানুষ শিক্ষা পাবে। যত নরম দেখানো হবে তত দুর্বলতার সুযোগ নিয়ে মানুষ মজা নিবে। অনু উঠে দাঁড়িয়ে চোখ মুখ ভালো করে মুছে নিয়ে দরজা খুলল। দরজা খুলতেই আদিত্যকে দেখে অনু সরে দাঁড়ালো। আদিত্য মাথা নিচু করে অনুকে বলল, আমার উপর রাগ করে আছো? আদিত্যর এমন নরম সুরের কথা শুনে অনুর এক মুহূর্তের জন্য ইচ্ছে করল তাকে জড়িয়ে ধরতে। ইচ্ছে করল আদিত্যর বুকে ঝাঁপিয়ে পড়ে অভিমানের সুরে জিজ্ঞেস করতে যে কেন এমনটা করল। কিন্তু অনু নিজেকে সামলালো। সে দায়সারা জবাব দিল না। আদিত্য বোঝানোর ভঙ্গিতে আরো কয়েক পা এগিয়ে এসে শুধালো, আসলে অনু, তুমি যা ভাবছো তা না। আমি কি ভাবলাম? এগুলো আমার হাতে ছিল না অনু। আমি ইচ্ছে করে এমনটা করিনি। আদিত্যর শেষ কথাটা শুনে অনু নিঃশব্দে হেসে জবাব দিল, তাহলে জেনে বুঝেই করেছো? স্বীকার করছো? আদিত্য মাথা আরো নুয়ে ফেলল। অনু আবারও জিজ্ঞেস করল, এমন কিসের বাধ্যবাধকতা তোমার, যে আমাকেই সবার সামনে খারাপ করতে হবে? আদিত্য বুঝাতে নিচ্ছিল কিন্তু অনুর শান্ত শক্ত কণ্ঠ শুনে সে চোখ তুলে তাকাতেই চমকালো। সে ভেবেছিল অনু কেঁদে কেটে অবস্থা খারাপ করে ফেলবে। অথচ অনু কিনা একদম শান্ত। আদিত্য অনুর এমন তেজি রূপ আগে দেখেনি। তার খারাপ লাগলো অনুর জন্য। মেয়েটা অতিরিক্ত কষ্ট থেকে এমনটা হয়নি তো। তার এতদিনের দেখা অনু তো কোমলমতি। তাহলে এই কোন অনু? আদিত্য মনের ভাবনাকে আড়ালে সরিয়ে কথা ঘুরানোর চেষ্টা করল। আচ্ছা বাদ দাও, চলো খাবে। আদিত্যর বলতে দেরি অনুর হেঁটে যেতে দেরি হলো না। আদিত্য ভেবেছিল অনুর জবাব না হবে। আদিত্যর বুঝানো লাগবে। আর সেখানে অনু কিনা এক বাক্যতে খেতে যাচ্ছে। যদিও আদিত্য মায়ের কাছ থেকে শুনেছে অনু দুপুরে খেয়েছে এবং খুব ভালোভাবেই খেয়েছে। সে মায়ের কথায় সে সময় অনেকটা বেশি চমকিয়েছে। কারণ বিয়ের পরে থেকে কোনোদিন অনু আদিত্যকে ছাড়া আগে খায়নি। আর সেই অনু কিনা এভাবে খেয়ে নিল। কিন্তু আদিত্যর তবুও মনের কোথাও জানি অনুর জন্য খটকা লাগলো। তার মনে হলো অনু হয়তো এটা সবার সামনে এমনিতে দেখানোর জন্যই নিয়ে গিয়েছিল। হয়তো সে আসলে খায়নি। দুপুরে সে সময় আদিত্য রিহি রুমে ঢোকার পরপরেই বের হয়ে গিয়েছিল। আর দুপুরে খাওয়ার ইচ্ছে তার হয়নি। সে মাত্রই ফিরেছে। আর ফিরেই অনুর নামে একগাদা কথা শুনেও সে অনুর সাথে খাবে বলেই ডাকতে এসেছে। আদিত্য দ্বিতীয়বার চমকালো যখন অনু টেবিলে বসে নিজেরটা নিয়ে ভালোভাবেই খাচ্ছে। আর অনুকে দেখতে বেশ স্বাভাবিক লাগছে। আদিত্য কেঁপে উঠল এমন রূপ দেখে। তার মনে হলো অতিরিক্ত কষ্ট অনু এমন হলো না তো। এজন্যই কি অনু দুনিয়াবি কোন ধ্যান নিচ্ছে না? অনুর এমন খাওয়া দেখে আদিত্যর মনে খটকা লাগলো। তার মনে হলো অনু কি ভুলে গেল কিছুক্ষণ আগে ঘটনা। না, অনু তো এত সহজে কোনো কিছু ভোলার মেয়ে নয়। তাহলে? আদিত্যর ভয় হলো। সে এতদিনের নরম অনুর সাথে এই অনুকে মিলাতে পারছে না। কিন্তু যাই হোক, লাভ তো তারই। অনু যত তাড়াতাড়ি মেনে নিবে তারই তো ভালো হবে। এক বাক্যতে সব মেনে নিলে তো তারই কোনো বেগ পোহাতে হবে না। অনুকে ভালোভাবে তার দুর্বলতা বুঝিয়ে মায়ের কথা মেনে নেওয়া যাবে। অনু বেশ ভালোভাবেই খাওয়া শেষ করল। খাওয়ার শুরু থেকে সে এক মুহূর্তের জন্যও কোনো দিকে তাকায়নি। আপনমনে খেয়ে সে রুমে চলে এলো। রুমে এসেই সোজা ওয়াশরুমে ঢুকে কল ছেড়ে দিয়ে সে কান্নায় ভেঙে পড়ল। এতক্ষণের করা সব নাটকগুলো কান্নারূপে ধলা পেকে বেরিয়ে আসছে যেন। কান্নার হিচকি উঠতেই সে মুখ চেপে ধরল।
তার আশঙ্কা যদি সত্যি হয় তাহলে সে কি করবে, কিভাবে বাঁচবে সে। দরজায় নক করার আওয়াজ পেতেই অনু কান পেতে শোনার চেষ্টা করল। আদিত্য ডাকছে, অনু তুমি ঠিক আছো? এতক্ষণ কি করছো? অনু কল বন্ধ করে চোখ মুখ ধুয়ে বেরিয়ে এলো। বেরিয়ে আসতেই আদিত্য জানালো, আমি একটু মায়ের রুমে আছি। বলেই সে রুম থেকে বেরিয়ে গেল। আর অনু নিজের বালিশটা নিয়ে গেস্ট রুমের দিকে পা বাড়ালো। এই রুমে সে কিছুতেই থাকবে না। গেস্ট রুমটা আছিয়া বেগমের রুমের পরেই। সে গেস্ট রুমে যেতে গিয়ে আছিয়া বেগমের রুম থেকে তাদের কথোপকথন শুনে থেমে গেল। রুমের দরজাটা ভিড়ানো। অনু হাসল। ঘরে অনু ছাড়া আর কেউ নেই। তবুও তারা দরজা ভিড়ে দিয়েছে। তার মানে নিশ্চয়ই অনুর কথায় হবে। অনু রুমের সামনে দাঁড়িয়ে আড়ি পাতার চেষ্টা করল। যদিও এটা করা উচিত না, কিন্তু অনুর এই মুহূর্তে এত উচিত অনুচিত দেখার ইচ্ছে নেই। সে শুধু চাইছে আদিত্যকে নিয়ে সে যা ভাবছে কোনোভাবেই তা যেন ভুল হয়। কিন্তু অনেক প্রমাণ থাকা সত্ত্বেও সে এটাই ভাবতে চাইছে। সে ঠায় দাঁড়িয়ে রইল। কিছু কথোপকথন কানে আসছে। আদিত্য বলছে, কিন্তু মা, এতদিন অনু আছে এই বাসায়। কিভাবে বলি যে তুমি চলে যাও? মায়াও তো হচ্ছে। আমি জানি না তুই কি করবি। আমার মনে হচ্ছে অনু বুঝেছে। অনু চালাক। তারপরেও ওকে আমি কিভাবে বের হয়ে যেতে বলি? মনুষ্যত্ব বলে তো একটা কথা আছে। আমিও জানি না। বিয়ের 2 বছর গড়াতে চলল, একটা সন্তানের মুখ দেখাতে পারলি না। আমিও আর ভাবতে চাই না। রিহির মাকে কথা দিয়েছি। উনি সাফ জানিয়ে দিয়েছে, ওই মেয়ে এখানে থাকলে উনি নিজের মেয়ে দিবে না। আর আমিও উকিলের সাথে কথা বলেছি। পেপার আমার আলমারির উপরের তাকে আছে। নিয়ে ওই মেয়েকে দেয়। সে যেন সাইন করে চলে যায়। অনু যা ভাবল তাই হলো। কিছু ভুল প্রমাণিত হলো না। তার আর আদিত্যর জবাব শুনতে ইচ্ছে হলো না। আদিত্য দুদিকে দুটো রূপ বজায় রেখে চলতে দেখে তার ঘৃণা হলো। মুখোশের আড়ালে মানুষটার কথা সে আর ভাবতে চাইল না। সে রুমে চলে এলো। অনু রুমে এসেই দরজা বন্ধ করে ধপ করে মেঝেতে বসে পড়ল। কি থেকে কি হয়ে গেল সে বুঝে উঠে পেল না। আজকের দিনেই তো অনুর সন্দেহ হলো, আর আজকের দিনেই কিনা একসাথে সব বের হয়ে এলো। তার আড়ালে এত ঘৃণ্য নাটক চলছিল আর সে কিনা টেরই পেল না। এই কিনা সেই আদিত্য। অনু শাড়ির আঁচলে মুখ চেপে ধরল যাতে কান্নার আওয়াজ বাইরে না আসে। বাবা সব সময় বলতো, নিজের দুর্বলতা অন্যকে প্রকাশ করতে নেই, এতে অন্যরা অসময়ে সুযোগ নিবে। অনু মুখ চেপে বাবা বলে কেঁদে উঠল। আজ বাবাকে ভীষণ করে মনে পড়ছে। এই মানুষটা মা মারা যাওয়ার পরে থেকে অনুর একমাত্র আপন। আদিত্য আসার পরে ভেবেছিল বাবার পরে বুঝি কেউ হাত বাড়ালো তার দিকে। কিন্তু না, সে ভুল ভেবেছিল। মানুষ পাল্টায়। সময়ের সাথে সাথে আগের সেই মানুষ আর থাকে না। হাওয়ায় মিলিয়ে যায়। অনুর বড্ড বেশি কান্না পাচ্ছে। এই মুহূর্তে তার কি করা উচিত সে জানে না। সে মোবাইল হাতড়ে বাবার নাম্বারে কল দিল। ফোন বেজে গেল কিন্তু ধরল না। অনু ফোন রেখে দিল। ওই পাশ থেকে অনবরত দরজা ধাক্কাচ্ছে আদিত্য। অনুর দরজা খুলতে ইচ্ছে করল না। অথচ এতদিন সে নিজেই চাইতো আদিত্য একটু তার কাছে আসুক, আর আজ সে নিজেই অবজ্ঞা করছে। পরিস্থিতির সাথে সাথে মানুষ বদলায়। আজকের রাতটাই সে এই বাসায় কাটাবে। একটু নিজের মতো শেষ দিনটা কাটাক। আর তো কোনোদিন ফিরে আসা হবে না। অনু উঠে গিয়ে দরজা খুলে দিল। তা দেখেই আদিত্য হাসল। অনুর ঘৃণা হলো। কিছু বলবে? হ্যাঁ, এখানে এসে শুয়েছ যে। আদিত্যর কথায় অনুর বিরক্ত লাগলো। আদিত্যর এমন বহুরূপীটা অনু নিতে পারছে না। সে বিরক্তের সহিত জানালো, এতে তো তোমারই ভালো। গিয়ে শুয়ে পড়ো। তোমার কোনো চিন্তা করতে হবে না। তুমি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো। আদিত্য বুঝতে পারেনি অনু হুট করে এমন কথা কেন বলল। তার সন্দেহ হলো অনু কিছু শুনে যায়নি তো। তবু সে ঘাটল না। আর জোরও করল না। এতে অনুর খারাপ লাগলো। আদিত্য আজ তাকে এমনি মুখের উপর ডাকতে এসেছে। সত্যিকারেই সে আগাছা হয়ে পড়ে আছে এই সংসারে। কিন্তু সে তো এত নিচু হয়ে থাকার পাত্র নয়।
তার কি আত্মসম্মান নেই? লাগবে না আর এই সংসারে থাকার? অনু বিড়বিড় করে আওড়ালো, ভালোবাসা মাই ফুট। আত্মসম্মান আগে। অনু আবারও মোবাইল হাতে নিল। সে আনিস মিয়ার নাম্বারের দিকে তাকিয়ে রইল। বাবাকে মনে পড়ছে ভীষণ। এই সময় বাবার আদেশ বাণীগুলো তার ভীষণ প্রয়োজন। অনু দ্বিতীয়বারের মতো আবারও কল লাগালো। কিন্তু এই রাতে মানুষটাকে টেনশন দিতে ইচ্ছে হলো না তার। তাই 2 রিং পড়তেই সে কল কেটে দিল। পরপরই আনিস মিয়া কল দিলেন। মা, বাবা। আনিস মিয়া মেয়ের এমন কণ্ঠে বুঝেছে কিছু একটা হয়েছে। তিনি মেয়ের নির্বতায় বললেন, বাবাকে বল, হালকা হবি। বাবা, যদি আমি তোমার কাছে ফিরে যাই তুমি কি আগের মতো আমার দায়িত্ব নিবে? অনুর এমন কথায় আনিস মিয়া চমকালেন। তবু তিনি নিজেকে শান্ত করে উত্তর দিলেন, বাবা, সব সময় আছি আর থাকবো তোর সাথে। বাবার এমন কথায় অনু শান্তি পেল। ঘুমিয়ে পড়ো বাবা, বলেই সে কল কেটে দিল। ভোর 4টা। ঠান্ডা হাওয়া এসে লাগতেই অনুর শীত শীত অনুভূতি হলো। সে গায়ে উড়না জোড়াতে নিতেই দেখল ভোরের আলো ফুটতে শুরু করেছে। রাতে সে ইচ্ছাকৃতভাবেই খোলা জানালার পাশে ঘুমিয়েছে যাতে তাড়াতাড়ি আলো ফুটলেই তার ঘুম ভেঙে যায়। সে নিঃশব্দে আছিয়া বেগমের রুমের দিকে এগিয়ে গেল। উনার ঘুম ভারী, তাই উঠবে না। অনু নিঃশব্দে সরাসরি আলমারি খুলে ডিভোর্স পেপারটা নিয়ে রুমে চলে এলো। ডিভোর্স পেপারটা হাতে নিয়ে বেশ কিছুক্ষণ সে নীরব রইল। এরপর তড়িঘড়ি সাইন করে ফেলল। সাইন করে সেটা টেবিলে পেপারওয়েট দিয়ে রেখে দিল। আর পাশে অনুর এতদিনের মোবাইলটাও রেখে দিল। এই মোবাইলটা আদিত্যই তাকে দিয়েছিল। সে আদিত্যর কোনো জিনিসই নিয়ে যাবে না। বের হওয়ার আগে অনু শেষবারের মতো আদিত্যর রুমে গেল। এতদিন এটা তাদের রুম ছিল। আর আজ থেকে এই রুম, ঘর, সংসার সবকিছু থেকে সে বিচ্ছেদ নিয়ে নিল। অনু নিশাচরের মতো সম্পূর্ণ ঘর ঘুরে দেখল শেষবারের মতো। রান্নাঘরের দিকে এগিয়ে গেল সে। এতদিনের সংসারে এই ঘরটা তার অনেক শখে ছিল। কত যত্নে এই ঘরে সে রান্না করত। পুরো ঘরে ছোটাছুটি করত। আদিত্য অফিস যাওয়ার সময় অনু এক দৌড়ে রুমে যেত, আরেক দৌড়ে রান্নাঘরে আসত। সেই চিত্রগুলো চোখের সামনে ভেসে উঠতেই অনুর অশ্রু আটকাতে পারল না। সে নাক টেনে সযত্নে তা মুছে নিল। আজ থেকে অনু মুক্ত। অনু এক কাপড়েই বেরিয়ে এলো ঘর থেকে। সে পেছনে ফিরে শেষবারের মতো বাড়িটির দিকে তাকালো। অশ্রুমাখা চোখে বিড়বিড় করে আওড়ালো, তোমার সাথে আমার সব সম্পর্ক চিরতরে শেষ হলো। চৈত্র শেষে। নাজমুন বৃষ্টি। পর্ব 5। স্বামীটাকেও হাতে রাখতে পারলে না। দুদিনেই বাবার ঘাড়ে উঠে এসেছ। লজ্জা করে না? আমার কি দোষ মা? রাহেলা বেগমের কথায় অনু প্রত্যুত্তর করতেই তিনি যেন আরো তেলে বেগুনে জ্বলে উঠলেন। তিনি রাগী আর টিটকারির সুরে জানালেন, না, তোমার কোনো দোষ নেই তো। তুমি তো কচি খোকা। রাহেলা বেগমের কথায় অনু রাগ সামলাতে না পেরে চেঁচিয়ে জবাব দিল, ছোট মা, মুখ সামলে কথা বলো। অনুর কথায় রাহেলা বেগম মোটেও দমে যাননি। উনি উল্টো আরো টিটকারি কণ্ঠে শুধালেন, মেয়ের রাগ দেখো। নিজে অন্যায় করে এখন আমার উপর চেঁচাচ্ছে। বলি এত মুখ আসে কোত্থেকে? অনু চুপ হয়ে গেল। সে আর কথা বাড়াতে চাইল না। এমনিতেও এই বাড়ি এখন তার স্থান। একটু চুপ থাকলে হয়তো শান্তি থাকবে সংসারটাতে। এখন কথা বাড়ালে হয়তো বাবা যে কোনো সময় দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। কারণ অনু আসার সাথে সাথেই রাহেলা বেগমের এমন চেঁচামেচির জন্য আনিস মিয়া উল্টো তার স্ত্রীর উপরই চেঁচাবেন। এতে উনি আনিস মিয়াকে অনুর পক্ষে নিতে দেখে আরো রাগারাগি শুরু করে দিবেন। এতে সংসারে অশান্তি শুরু হবে, যেটা অনু মোটেও চায় না। তার জন্য উনাদের মধ্যে ঝামেলা হোক, তা অনু একদমই চায় না। অনুকে নীরব দেখে রাহেলা বেগম যেন আরো সুযোগ পেলেন। তিনি আবারও চেঁচিয়ে বললেন, প্রথম থেকেই চোখে চোখে রাখলে এতটা বার বাড়তে পারত না। কেন সাবধান হওনি? ছোট মায়ের এমন প্রশ্নে অনু কোনো জবাব দিতে পারল না। অনু জানে, উনি মোটেও বোঝানোর জন্য এসব বলছে না। উনি নিজের ঘাড় থেকে নামাতেই অনুকে এসব বলছে। কারণ অনুকে উনি অতটাও পছন্দ করে না,
যতটা বোঝানোর ভঙ্গিতে কথার ধরনে মনে হচ্ছে উনি শাসন বা বোঝানোর জন্য এসব বলছে না। উনার এরূপ বোঝানোর ধরনের পেছনে কি উদ্দেশ্য আছে তা অনু ভালোই টের পেয়েছে। কিন্তু এখন টের পেলেও কিছু করার নেই। অনু চুপ থাকায় শ্রেয় মনে করল। আমি কি করব মা? আটকাতে পারলে না। এখনো সময় আছে, ফিরে যাও। অনু অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। সে জানে তার ছোট মা এমন। তাই বলে একটা মেয়ে হয়ে তার পক্ষে না গিয়ে উল্টো পুরুষের পক্ষ নিচ্ছে। শুধুমাত্র নিজের স্বার্থ হাসিলের জন্য অনুকে ফেরত যেতে বলছে। এতটা নিচু? তুমি আমাকে ফিরে যেতে বলছো? হ্যাঁ, বলছি। একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে এমন বলতে তোমার দ্বিধা হচ্ছে না মা? কেন হবে? আমি কি কিছু খারাপ বলছি নাকি? পুরুষ মানুষের বাইরে চোখ এরকম একটু আধটু থাকবেন। মেনে নাও মা। চেঁচাবে না একদম। একটু মানিয়ে চলতে পারলে না? এভাবে তো চলা যায় না। বাপের বাড়িতে কি সারা জীবন কাটাতে পারবে নাকি? অনু মলিন হাসল। এখনো ঘরে ঢুকল না। আর তার ছোট মা সারা জীবনের কথা বলে দিচ্ছে। এখনো একটা দিনও পার হলো না, অথচ আনিস মিয়া এত চেঁচামেচির শব্দে রুম থেকে বেরিয়ে মেয়েকে দেখেই তবদা বনে গেলেন। তিনি মেয়ের এমন শান্ত চেহারা দেখে কিছুটা হলেও আন্দাজ করে নিলেন। অনুর চোখ বাবার দিকে পড়তেই তার কোথাও জানি ভরসা চলে এলো। সে এবার আর নিজের রাগ সামলাতে পারল না। ঘরে না ঢুকতেই উঠান থেকে এত এত চেঁচামেচির সহিত কথা তার বিরক্ত লেগে উঠল। সে শান্ত কণ্ঠে জবাব দিল, আমি আমার বাপের বাড়িতে থাকতে এসেছি। কার কি সাধ্য আমাকে বের করার? বলেই সে ধীর পায়ে বাবার দিকে এগিয়ে গেল। আনিস মিয়া হাসলেন। তার নরম মেয়ে তাহলে তেজি হতে শিখতে শুরু করেছে। তিনি এগিয়ে মেয়েকে আগলে নিলেন। এরপর বাবা মেয়ে দুজনেই ঘরের দিকে পা বাড়ালেন। পেছনে থেকে রাহেলা বেগম তেলেবেগুনের মতো জলে অনু আর আনিস মিয়াকে যা নয় তা গালি দিচ্ছেন। কিন্তু অনু আর আনিস মিয়া সেগুলোতে পাত্তা না দিয়ে এগিয়ে চলল। আনিস মিয়া রাহেলা বেগমকে শুনিয়ে অনুকে উচ্চস্বরে জানালেন, চল মা, তোকে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস শরবত করে দিই। পেছনে থেকে রাহেলা বেগমের চিৎকার চেঁচামেচি শুনেও তারা বাপ মেয়ে ঘরে ঢুকে গেল। আর উঠানে রেখে গেল রাহেলা বেগমের এক জোড়া জ্বলন্ত চোখ। সকাল হয়েছে অনেকক্ষণ হলো। আদিত্যর মনে হলো তার নাম ধরে কেউ অনেকক্ষণ ধরে ডেকে চলেছে। সে ঘুম ঘুম ঝাপসা দৃষ্টিতে তাকাতেই অনুকে দেখতে পেল। আদিত্য, উঠো উঠো। তোমার অফিসের সময় পেরিয়ে যাচ্ছে। আদিত্য হামি দিয়ে উঠে বসল। এরপর ঘড়ির দিকে তাকাতেই সে ভ্রু কুঁচকে ফেলল। এখনো সবেমাত্র 7টা বাজে আর অনু এমনভাবে ডাকছে যেন 9টা বেজে গিয়েছে। আদিত্য অনুর দিকে রাগী চোখে শাসালো। তুমি জানো এটার জন্য তোমার শাস্তি কি হতে পারে? অনু কাঁথা ভাঁজ করতে করতে জানালো, আমাকে শাস্তি দিতে গেলে এইবার সত্যিই কিন্তু তোমার অফিসের দেরি হয়ে যাবে। তাই বলে দেরি হয়ে গিয়েছে বলে এত তাড়াতাড়ি তুলে ফেলবে আমাকে? আদিত্যর অভিমানী সুরে বলা কথাটার প্রেক্ষিতে অনু হাত থেকে কাঁথা রেখে শুধালো, যতটা ঘুমকে ভালোবাসো ততটা আমাকেও তো বাসো না বোধ হয়। আদিত্য চোখ টিপ্পনি কেটে জানালো, অহতার জন্য মহারানীর রাগ, সেই কথা আগে বলবা না। এজন্যই কি আমাকে এত আগে আগে ঘুম থেকে ডেকে দিয়েছ? আদিত্যর ভঙ্গিমা দেখে অনু কথা ঘুরানোর প্রেক্ষিতে জানালো, তা নয় তো কি করব? না ডাকলে তো আপনি তো মহারাজার মতো পড়ে পড়ে সারাদিনই ঘুমাতে থাকবেন। আরেকটু ঘুমায় অনু। অনু কোমরে দুহাত রেখে শাসনের সুরে জানালো, এই না, একদম না। এখন ফ্রেশ হয়ে নাস্তা করে নিন। এরপর তৈরি হয়ে যান। অনু বলেই আদিত্য আবারও শুয়ে পড়ল। অনু আদিত্যর হাত ধরে টেনে তুলতে তুলতে জানালো, এইবার কিন্তু সত্যিই দেরি হয়ে যাবে। উঠে পড়ুন, বেলা হয়ে যাচ্ছে। আদিত্য ঘুম চোখে পাশ ফিরে জানালো, উফ, অনু আরেকটু ঘুমায়। আদিত্য, উঠো উঠো। অনুর কণ্ঠ ঝাপসা হয়ে আসছে। সাথে অনু নিজেও। অনুর অস্তিত্ব যেন চোখের সামনেই বিলীন হয়ে যাচ্ছে। আদিত্য ঘুমের মধ্যে এপাশ ওপাশ ছটপট করতে লাগল। সে চোখ বন্ধ অবস্থায় আপনমনে বিড়বিড় করে উঠল, অনু, অনু।
হুট করে সে ঘুম থেকে উঠে বসল। আদিত্যর বুক ধড়ফড় করছে। সে উঠেই চারপাশে তাকিয়ে দেখল কোথাও অনু নেই। আদিত্য হুট করে বুকে চিনচিন ব্যথা অনুভব করল। তার কোথাও জানি খালি খালি লাগছে। এতটা বাস্তব স্বপ্ন। সে বেশ কিছুক্ষণ ঝিম মেরে খাটে বসে রইল। ঘড়ির দিকে চোখ পড়তেই দেখল বেলা 10টা। আজকে সত্যিই অনু তাকে ডাকেনি। স্বপ্নের কথা অনুযায়ী আদিত্য আজ অনেক ঘুমিয়েছে, কিন্তু তবুও তার কোথাও জানি অনেক খারাপ লাগছে। তার অভিমান হলো, কেন অনু আজ তাকে ডাকল না। দরজা ধাক্কানোর শব্দে আদিত্য খাট ছেড়ে উঠে দাঁড়ালো। আছিয়া বেগমকে দেখে সে ভ্রু কুঁচকালো। তার মানে এতক্ষণ ধরে মা ডাকছিল। আদিত্য জিজ্ঞেস করল, কি হয়েছে মা? ডাকাডাকি করছো কেন? আছিয়া বেগমকে দেখতে অন্যরকম লাগছে আদিত্যর কাছে। তার চিন্তা হলো। সে চিন্তিত কণ্ঠে আবারও জিজ্ঞেস করল, কি হয়েছে মা? আদিত্য, অনু। চৈত্র শেষে। নাজমুন বৃষ্টি। পর্ব 6। আদিত্য ধৈর্য ধরতে পারল না। সে মায়ের উপর অধৈর্য কণ্ঠে জিজ্ঞেস করল, অনু কি হয়েছে মা? আছিয়া বেগম অতি খুশিতে যেন উত্তেজিত হয়ে পড়েছিলেন। তিনি খুশিতে কথা বলতে ভুলে গেছেন। আপদ নিজে থেকে বিদায় হয়েছে বলে কথা। অনু নেই কি? আদিত্যর বিস্মিত কণ্ঠে আছিয়া বেগম খুশি মনে উত্তর দিলেন, হ্যাঁ, অনু নেই। আপদ নিজে থেকে বিদায় হয়েছে বাবা। সব কাজ শেষ আমাদের। এতদিনের ইচ্ছে। আছিয়া বেগমের কণ্ঠে যেন খুশি উপচে পড়ছে। কিন্তু আদিত্যর মুখভঙ্গিমা দেখে কিছু বোঝা গেল না। সে মায়ের কথা বিশ্বাস করতে পারল না। আদিত্য উদ্ভ্রান্তের মতো গেস্ট রুমের দিকে দৌড়ে গেল। রুমে ঢোকার আগেও আদিত্যর মনে হলো মা মিথ্যে বলছে। অনু আছে। ও এত সহজে চলে যাওয়ার পাত্রী নয়। কিন্তু রুমে ঢুকে দেখে সত্যিই কেউ নেই। রুমের কোথাও অনুর ছিটে ফোঁটাও নেই। আদিত্যর বিশ্বাস হলো না। সে মানতে চাইল না। অনু তাকে এভাবে রেখে চলে যাবে সে এটা ভাবতে পারছে না। সে হন্য হয়ে ওয়াশরুম আর সম্পূর্ণ ঘর একে একে দেখতে থাকে। আদিত্যর মুহূর্তের মধ্যে মনে পড়ল, অনুর মন খারাপের সময় সে ছাদে থাকে। আদিত্য দৌড়ে ছাদের দিকে এগিয়ে গেল। সে ছাদের এপাশ ওপাশ হন্য হয়ে খুঁজল। কোথাও অনু নেই। আদিত্য মাথা চেপে ছাদের কিনারায় এসে দাঁড়ালো। যেই কিনারাতে অনুর গাছগুলো রয়েছে। গোলাপ গাছে একটা লাল টকটকে গোলাপ ফুটে আছে। যেন গোলাপটা আদিত্যর দিকে তাকিয়ে টিটকারির সহিত হাসছে। আদিত্য বেশ কিছুক্ষণ নীরব দৃষ্টিতে ওটার দিকে তাকিয়ে রইল। মুহূর্তের মধ্যে সে আবারও দৌড়ে ছাদ থেকে নেমে গেল। আদিত্য এক পা দুপা করে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। রান্নাঘরে পুরোপুরি পা রাখতেই সে হতাশ হলো। না, অনু নেই। সে ভেবেছিল অনু রান্নাঘরে থাকবে। আর আদিত্যর এভাবে খোঁজাখুঁজি দেখে অনু চুলায় বসানো তরকারিতে খুন্তি নাড়তে নাড়তে জিজ্ঞেস করবে, কি ভয় পেয়ে গেলে নাকি? আদিত্য নিজেকে সাহসী ভাব করে বুকে দুহাত গুজে জানাবে, না, ভয় কেন পাবো? এই আমাকে হারানোর জন্য? একদম না। তা তো দেখলামই। কিভাবে হন্য হয়ে খুঁজছ। বলেই অনু নিজের ধ্যান তরকারিতে দিবে। আর আদিত্য দেয়ালে হেলান দিয়ে অনুর দিকে তাকিয়ে থাকবে। আদিত্য বসে পড়ল। তার আশা ছিল অনুকে সে রান্নাঘরে পাবে। কিন্তু না। তার মায়ের কথাই সঠিক। অনু নেই। আদিত্য রান্নাঘরে গিয়েই বসে পড়ে। সে ভেবেছিল রান্নাঘরে অন্তত অনু থাকবে। কিন্তু না, সম্পূর্ণ রান্নাঘর খালি। চুলার ধারের জায়গাটা খালি পড়ে আছে। আদিত্যর মনে হলো ওখানে অদৃশ্য অনু তার দিকে তাকিয়ে হাসছে। সে মেঝেতে বসে পড়ে। মিনিটের মধ্যে আছিয়া বেগম দ্বিগুণ খুশি হয়ে ফিরে আসে। হাতে একটা কাগজ। আদিত্য। আদিত্য ফিরে তাকালো। আছিয়া বেগম ছেলেকে দেখে চমকে গেলেন। ছেলের এমন কষ্টের মুখ দেখে তিনি চমকানোর সাথে সাথে বিস্মিত হলেন। তাহলে কি তিনি ভুল ছিলেন? আদিত্যর দুর্বলতা এখনো রয়ে গেল। আদিত্য মায়ের হাতের কাগজের দিকে তাকালো। এইটা কি? আদিত্য কেড়ে নিল কাগজটা। ডিভোর্স পেপার। সে ভেবেছিল অনু কোনো চিঠি লিখেছে, কিন্তু না। আদিত্য উল্টেপাল্টে দেখল। এটা তো সত্যিকারের ডিভোর্স পেপার।
এই তো হ্যাঁ, অনুর শাইন জ্বলজ্বল করছে। আদিত্য মাথা চেপে আবারও বসে পড়ল। তার মানে অনু কালকে রাতে সব শুনে নিয়েছে। আদিত্য মাথা ধরে ফেলল। সে ভুল করে ফেলেছে। সকালের স্বপ্নটাতে সে অনুকে অনুভব করেছে। অনু তাকে ছাড়া চলে গেলে থাকবে কিভাবে? কিন্তু তার তো খুশি হওয়ার কথা। তবুও কোথাও জানি এত খারাপ লাগা কেন কাজ করছে। অনু জানালার ধারে বসে আছে। দেয়াল ঘড়িটার দিকে চোখ পড়তেই দেখল বেলা 11টা বাজে। অনুর চোখ গড়িয়ে জল পড়ল। আদিত্যর কথা মনে পড়ছে। আচ্ছা, এখন আদিত্য কি করছে? আদিত্যর কি অনুকে মনে পড়ছে? আদিত্য অনুর সাইন করা ডিভোর্স পেপারটা পেয়েছে তো? অনু চোখের জল মুছে নিল। সে আপনমনেই তার কথার উত্তর খুঁজে নিল। পেপার পাবে না কেন? হয়তো এই মুহূর্তে আদিত্য আর তার মায়ের সবচেয়ে খুশির সময়। বিনা কসরতে তাদের বোঝা বিদায় নিল যে। এসে গেছে, এসে গেছে। শরবত এসে গেছে বলেই আনিস মিয়াকে রুমে ঢুকতে দেখেই অনু তড়িঘড়ি করে চোখের পানি মুছে নিল। আনিস মিয়া খেয়াল করলেন বিষয়টা। তিনি শরবতটা মেয়ের দিকে বাড়িয়ে ধরলেন। ওইখানে রাখো বাবা, আমি পরে খেয়ে নিব। উহুম, ওখানে রাখার জন্য তো আমি এটা আনিনি। তুই এখনই খাবি আমার সামনে। আনিস মিয়া নাছোড়বান্দা। অনু বাধ্য হয়ে শরবতটা মুখে তুলল। কারোর জন্য নিজের শরীর কেন দুর্বল করবি? অনু তাকালো। আনিস মিয়া চোখ দিয়ে মেয়েকে ভরসা দিতেই অনু বাবার বুকে ঝাঁপিয়ে পড়ল। আনিস মিয়া মেয়েকে পরম আদরে বুকের মাঝে আগলে নিলেন। মেয়ের মাথায় হাত বুলাতে বুলাতে আদুরে ভঙ্গিতে শুধালেন, বাবাকে বল, বাবা। বলেই অনু ডুকরে কেঁদে উঠল। মেয়ের কান্নার মাঝে আনিস মিয়া কোনো শব্দ ব্যয় করল না। সে সময় দিল মেয়ের মাথায় হাত বুলাতে লাগল। অনু বেশ কিছুক্ষণ ফুপিয়ে নাক টেনে বলা শুরু করল, বাবা, আমি তোমাকে ছাড়া জীবনের বড় সিদ্ধান্তটা নিয়েছিলাম যে আদিত্যকে বিয়ে করব। তোমাকে না বলে সেটা হয়তো আমার ভুল ছিল। আনিস মিয়া মেয়ের গালে হাত দিয়ে আদুরে ভঙ্গিতে শুধালো, যেটা হয়ে গেছে সেটার জন্য একদম আফসোস করবে না। আর নিজেকে অপরাধীও ভাববে না। যেটা কপালে ছিল সেটাই হয়েছে। অনু জিভ দিয়ে ঠোঁট ভিজালো। তারপর নিজেকে প্রস্তুত করল, বাবা, আমি সেই একই আরেকটা সিদ্ধান্ত নিয়েছি এবং সেটা করেও ফেলছি। তুমি আমাকে ক্ষমা করবে তো? তুই আমার মেয়ে। আমি ক্ষমা করব না তো কে করবে? এভাবে আমাকে ছোট করিস না মা। তোমার আর ওই অপছন্দের বাড়িতে যেতে হবে না বাবা। আমি সব ছেড়ে এসেছি। আনিস মিয়া চমকালেন না। তিনি কালকের রাতে অনুর ফোনে কিছুটা হলেও আন্দাজ করেছিলেন এবং আজ অনুকে বাড়িতে দেখে পুরোপুরি আন্দাজ করে নিয়েছেন। আনিস মিয়ার নির্বতায় অনু আবারও বলল, আমি আদিত্যকে ডিভোর্স দিয়ে একেবারের জন্য চলে এসেছি। এইবার আনিস মিয়া খানিকটা চমকালেন। তিনি এতক্ষণ যাবৎ ভেবেছেন অনু হয়তো আদিত্যর সাথে ঝগড়া করে এই বাড়িতে এসেছে। হয়তো রাগের বশে চলে এসেছে। তিনি ভাবতেও পারেনি যে কাহিনী এত বড়। তার মেয়ে তাকে ছাড়া এত বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তা ভাবতেই একটু খারাপ লাগা কাজ করছে আনিস মিয়ার। দিয়ে ফেললি ডিভোর্স? অনু মাথা নিচু করে ফেলল। হ্যাঁ বাবা। তাহলে তুই কালকে এটার কথায় বলতে চেয়েছিলি? আনিস মিয়াকে এত প্রশ্ন করতে দেখে অনু ভয় পেয়ে গেল। সে জানালো, প্লিজ বাবা, আমাকে ক্ষমা করে দাও। আমার আর কোনো উপায় ছিল না। আনিস মিয়া বেশ কিছুক্ষণ নীরব রইলেন। তিনি মাথা ঠান্ডা করে ভাবলেন, এই মুহূর্তে তার খারাপ লাগা থেকেও বেশি কষ্ট তার মেয়ের। নিজের ভালোবাসার মানুষকে হারিয়েছে সে। যার জন্য বাবার বিরুদ্ধে গিয়েছে তাকে চিরতরে মুক্তি দিয়ে ফেলা। এটা কোনো সহজ বিষয় নয়। নিশ্চয়ই এই সিদ্ধান্ত নেয়ার পেছনে কাহিনী রয়েছে। আর সেই কাহিনী যে অতি সাধারণ নয় তা তিনি ভালোমতোই বুঝেছেন। মেয়ের কষ্টের কথা চিন্তা করে তিনি আর কিছু বলতে পারলেন না। অনু বাবার দিকে তাকালো, বাবা, তুমি অন্তত আমার কাছ থেকে দূরে চলে যেও না প্লিজ। কথা দিচ্ছি, পরের বার থেকে তোমার একটা কথাও আমি অমান্য করব না। আনিস মিয়া মেয়ের দিকে তাকালেন। অনুর চোখে তিনি একরাশ ভয় দেখতে পেলেন। মেয়ের মুখভঙ্গিমা সহজ করার লক্ষ্যে তিনি কঠোর হয়ে জানালেন,
ক্ষমা করব এক শর্তে। অনু ভয় পেল। সে প্রশ্নবোধক চাহনিতে বাবার দিকে তাকালো। মেয়ের জিজ্ঞাসু দৃষ্টির প্রেক্ষিতে আনিস মিয়া সোজা হয়ে বসে জানালো, এভাবে তো জীবন চলবে না। তোকে আবার সব নতুন করে শুরু করতে হবে। অনুর মনে মুহূর্তের মধ্যে বিরূপ চিন্তাভাবনা চলে এলো। সে উত্তেজিত হতে গিয়েও হলো না, কারণ এমনিতে বাবাকে অনেক আঘাত দিয়েছে সে, আর দিতে পারবে না। তবু কোনোরকম নিজেকে সামলে উত্তর দিল, বাবা তুমিও। দেখ মা, জীবনটা তোর। তোর তো নিজেকে নিয়ে ভাবতে হবে। অনু অকপটে জবাব দিল, আমার সময় প্রয়োজন। তা শুনেই আনিস মিয়া একটা মলিন শ্বাস ফেললেন। চৈত্র শেষে। নাজমুন বৃষ্টি। পর্ব ৭। পড়াশোনার জন্য সময়। এমনিতে ১ বছর পিছিয়ে পড়েছিস। কোনোমতেই ইন্টারটা দিয়েছিলি। এইবার অনু থমকালো। তার বাবা পড়াশোনার কথা বলছে, আর সে কিনা বিরূপ জিনিস ভেবে নিচ্ছিল। সে তো এতক্ষণ এটার জন্যই ভাবনায় পড়েছিল। অবশ্য তারই বা দোষ কিসের? বাবার কথার ধরনটা তো ভিন্নই ছিল। বাবা, তুমি কখন থেকে এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছো? এই তো এখন থেকেই। যাই হোক, তোমার অপ্রিয় পড়া কিন্তু আবার শুরু করা লাগবে। বাবার কথা শুনবে তো? হ্যাঁ, সব শুনবো। মেয়ের কথা শুনে আনিস মিয়া হাসলেন। হেসে জানালেন, আজকে ঘর থেকে বের হওয়ার দরকার নেই। তুমি ফ্রেশ হয়ে নাও গিয়ে। বলেই তিনি বেরিয়ে যেতে গিয়ে অনুর ডাকে ফিরল। কিছু বলবি? বাবা, তুমি আজ অফিসে যাওনি যে? তোকে দেখে ছুটি নিয়েছি। এইবার তাড়াতাড়ি গোসল করে নেয়। আমি আসছি। বলেই তিনি চলে গেলেন। আর অনু উঠে আলমারির দিকে এগিয়ে গেল। আলমারি খুলতেই দেখতে পেল তার বিয়ের আগের সব ড্রেসগুলো সারি সারি সাজানো গুছিয়ে রাখা আছে। তা দেখেই অনু মলিন হাসল। এই বাবা আছে বলেই সে আরেকটা প্রাণ পেয়েছে যেন। অনু আলমারিতে থাকা কাপড়গুলোর উপর হাত বুলালো। এটা আজকে নয়। অনুর যখন বিয়ে হয় তখন একদিনের জন্য আসলেও অনু কাপড় আনত না। আনিস মিয়া মেয়ের কাপড় জিনিস সবগুলো খুব যত্নের সহিত গুছিয়ে রাখতেন। শুধু তাই নয়, তিনি প্রতি ঈদে আরেক মেয়েকে সাথে সাথে অনুর জন্য জামা বানিয়ে নিয়ে এসে আলমারিতে রাখতেন। অনুর বিয়ের পরেও তিনি একই কাজ করে যেতেন। কারণ অনু শ্বশুরবাড়িতে সব সময় শাড়িই পরত। এখানে আসলেও যদি শাড়ি পরত তবে আনিস মিয়া রেগে জানাতেন, এখানে তুমি আমার আগের মেয়ের মতোই থাকবে। এখানের জিনিস আছে পরার, তুমি ওইগুলোই পরবে। অনু হাসল। পৃথিবীতে এই বাবা আছে বলেই জীবনটা এত সুন্দর। অন্তত অনুর তো তাই মনে হয়। রাহেলা বেগম এজন্য অনুকে একটু বেশি অপছন্দ করেন। অনুকে নিয়ে আনিস মিয়ার অতি যত্নটা তার আধিক্যতা মনে হয়। উনি এটা বাড়াবাড়ি হিসেবেই নেন। অনু আলমারির কাপড়ের নিচে ডেস্কটা খুলল। বিয়ের পরে এই ডেস্কটা তার সেরকম করে আর খোলা হয়নি। কারণ এই ডেস্কে সে তার প্রয়োজনীয় সব সার্টিফিকেট, সব পছন্দের জিনিসগুলো রাখত, যেগুলো এই ২ বছরে তার মনেও পড়েনি। সে তো ভুলেই বসেছিল তার সার্টিফিকেট পড়াশোনার কথা। কারণ বিয়ের পরে সেই সম্ভাবনা একদমই ছিল না। আদিত্যর সাথে যখন বিয়ে হয় তখন অনু উচ্চ মাধ্যমিক দিবে। বিয়ের পরে পরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার তারিখ ছিল, কিন্তু আদিত্যর মা একদম রাজি ছিল না। মায়ের সম্মতিতে আদিত্য অনুর বিপক্ষে গিয়ে জানিয়েছিল তার মা যা বলবে তাই হবে। আদিত্য আর তার মায়ের মন রক্ষার্থে অনু আর পরীক্ষা দেওয়ার জন্য তৈরি হয়নি। কিন্তু সে সময় আনিস মিয়া এক প্রকার জোর জবরদস্তি করে অনুকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দিয়েছিল। যেহেতু বিয়ের প্রথম প্রথম, তাই আদিত্য আর অনুর বাবার বিপক্ষে যায়নি, কিন্তু সে সাফ জানিয়ে দিয়েছিল তার মাকে রাজি সে করাতে পারবে না। তখন আনিস মিয়া বাধ্য হয়ে আছিয়া বেগমের সাথে বসে অনেক ঝামেলা শেষে অনুকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দিয়েছিল। আনিস মিয়া চেয়েছিলেন মেয়েকে তার কাছে রেখে ভালোভাবে মন দিয়ে পরীক্ষাটা দেওয়াবেন, কিন্তু আদিত্যর মা রাজি ছিল না। অনু পরীক্ষার দিনও সকাল সকাল উঠে রান্নাবান্না সব সেরেই পরীক্ষা দিতে যেত। যদিও সেই অভ্যাস তার আগে থেকে ছিল বলেই হয়তো তেমন একটা সমস্যা হয়নি, কিন্তু পড়ায় মনোনিবেশটা সে ওইভাবে দিতে পারেনি।
আর প্রথম পরীক্ষাটাতেও কেউ তার সাথে যায়নি। আদিত্য তখন মায়ের চোখে খারাপ হওয়ার ভয়ে অনুকে একাই পাঠিয়েছিল। সেদিন অনুর প্রথমবারের মতো খারাপ লেগেছিল। কারণ বিয়ের আগে এরকম পরীক্ষায় আনিস মিয়া মেয়ের সাথে সব সময় যেতেন। উনার যত জরুরি কাজই থাকুক না কেন উনি মেয়েকে দিয়ে আর নিয়ে আসতেন। কিন্তু আদিত্য সেটা করেনি, সে তার অফিসের বাহানা দিয়ে এড়িয়ে গিয়েছে। যদিও পরের পরীক্ষাগুলো আনিস মিয়াই নিয়ে গিয়েছিলেন অনুকে। কারণ মেয়ের থেকে উনি স্বভাবসুলভ জিজ্ঞেস করেছিলেন, পরীক্ষা কেমন দিয়েছে। তখনই যখন জানতে পেরেছে অনু একা গিয়েছে তখন তিনি অনেক রাগারাগি করেছিলেন। পরের দিন থেকে বাড়ির সামনের রাস্তা থেকে তিনি মেয়েকে তুলে নিতেন আর দিয়েও যেতেন। মেয়ে পরের বাড়ি গেলেও তিনি তার আদর্শ বাবার কাজটি করতে ভুলেননি। অনু জানে ওই সময় বাবা তার উপর রেগে ছিল, কিন্তু অনু বুঝেও কিছু বলতে পারেনি কারণ সে নিজেই আদিত্যকে বেছে নিয়েছিল। অনু ওই দিনই কিছুটা অনুধাবন করেছে যে সে হয়তো ভুল করেছে। বাবার মতো কেউ হয় না। আর আদিত্য তো একদমই নয়। এমন জানলে অনু কোনোদিন লেখাপড়াটা ছেড়ে দিত না। বাবার কথানুযায়ী সে পড়াশোনার পেছনে লেগে থাকত। তাহলে আজ হয়তো এত গ্যাপ পড়তো না। অনু চোখ মুছে ফেলল। সেসব এখন স্মৃতি। সে বুঝেও তখন বুঝল না। না বোঝার ভান করেছিল। এখন আর এসব মনে করেও লাভ নেই। তিক্ততাপূর্ণ স্মৃতিগুলো তাকে কষ্ট ছাড়া আর কিছু দিবেই না। অনু তার পরনের শাড়িটার উপর হাত বুলালো। এই শাড়িটাই শেষ যে আদিত্যর বাড়ি থেকে এনেছে। আর কিছু সে আনেনি। হয়তো এটাই তার শেষ স্মৃতি হয়ে রয়ে যাবে। অনু জানালার গ্রিলে মাথা ঠেকিয়ে তাকিয়ে রইল। সে আপনমনে বিড়বিড় করে আওড়ালো। যেন কাউকে প্রশ্ন করছে, কেন করলে আদিত্য এমনটা? আমি তো ভালোই বেসেছিলাম তোমাকে। আর তুমিও তো বেসেছিলে। তবে কেন হলো এমনটা? ভালোবেসে এক হয়েও চিরজীবন থাকতে পারলাম না কেন? অনুর চোখ ভিজে উঠল। যে মানুষটা এতদিন তার পুরো মন প্রাণ জুড়ে ছিল সেই মানুষটার সাথে আর কোনো সম্পর্ক নেই সেটা অনু ভাবতে পারছে না। বিয়ের পরে যখন প্রথম এখানে এসেছে তখন অনুর এক অন্যরকম খুশি লেগেছিল। ওই দিকের খুশি আর এদিকের খুশি। কিন্তু খুশি বেশিক্ষণ থাকতো না কারণ আদিত্য একদিন হওয়ার আগেই তাকে নিয়ে যেত। তার জন্য একটু মন খারাপ হলেও আদিত্যর এত যত্ন ভালোবাসাতে অনুর ভালো লাগতো। অনুর এখনো মনে হচ্ছে, আদিত্য আসবে। এসে জানাবে, তুমি তো জানো আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। তবে কেন ছেড়ে এলে আমায়? চলো আমার সাথে যাবে। অনুর চোখ গড়িয়ে জল নির্গত হলো। নিজেরই অজান্তে আদিত্য তার সব স্মৃতিতে রয়ে গেল। অনু হাসল। আজ থেকে বাপের বাড়িতে সে অনেক দিন থাকবে, একেবারের জন্য এখানেই থাকবে। অনু তাড়াতাড়ি ফিরে যাওয়ার জন্য আর কেউ বায়না ধরবে না। সে বায়না ধরার মানুষটাই পাল্টে গেল। আদিত্যর এই অবস্থা দেখে আসিয়া বেগম শক্ত হলেন। না, ছেলেকে তিনি দুর্বল হতে দিবেন না। কিছুতেই ওই মেয়ের দিকে ঝুঁকতে দেওয়া যাবে না। অনেক কষ্টে সে এসব তাড়াতে পেরেছে। আর না। আছিয়া বেগম আদিত্যর পিঠে হাত রাখল। আদিত্য চুপ রইল। আদিত্য বাবা, কি হয়েছে তোর? আদিত্য মায়ের জবাব দিল না। সে উঠে সোজা রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। আছিয়া বেগম ভয় পেলেন। তার মনে কোনো একটা আশঙ্কা আসতেই তিনি জোরসড় হয়ে গেলেন। না, সেই ভুল সে করবে না। সবকিছুর উপরে তাদের সুখ আগে। আর সেই সুখ দিতে একমাত্র রিহিই পারবে। তাই তো রিহির সাথে বিয়ে দেবার ইচ্ছে। আসলে উনি আগে থেকেই রিহিকে বউ করে বনের সম্পত্তির দিকে ঝুঁকেন। রিহি একমাত্র মেয়ে। রিহি বউ হয়ে আসলে আগে পড়ে সব সম্পত্তির মালিক আদিত্যই হবে। অনেক আগে থেকেই আছিয়া বেগমের ইচ্ছে এটাই ছিল। পরিকল্পনা মাফিক তিনি রিহির পরিবারের সাথে ভালো খাতিরও গড়ে তুলেন। কিন্তু মাঝখানে অনু চলে আসায় সব গড়মিল হয়ে যায়। তাই তো অনুকে তিনি একদম পছন্দ করেননি। এইবার অনেক কষ্টে আছিয়া বেগম এই সুযোগ পেয়েছে। সুযোগটা কাজে লাগাতে হবে। এবং খুব তাড়াতাড়ি সব করতে হবে। কোনো গ্যাপ রাখা যাবে না। এই কিছুদিনের মধ্যেই করা লাগবে। যত গ্যাপ রাখবে তত ক্ষতি। তিনি সাথে সাথে রিহির নাম্বারে কল দিলেন।
সারাটা দিন অনু তাদের গেটের দিকে তাকিয়েছিল। কিন্তু দিন পেরিয়ে সন্ধ্যা হলো, সন্ধ্যা পেরিয়ে রাত হলো। আজ আর অন্যবারের মতো আদিত্য এলো না। আদিত্য ফিরল না। এসে জানালো না, অনু আমি থাকতে পারছি না তোমাকে ছাড়া। প্লিজ চলো। অনুও হেসে ভাবের সহিত জানাবে, দেখেছ আমার ক্ষমতা। আদিত্য হাল ছাড়ার ভান করে স্বীকার করবে, হ্যাঁ মহারানী, দেখলাম। এইবার চলেন। অনুর চোখ ভিজে উঠল। সে আরেকবার তাকালো গেটের দিকে। চারদিকে অন্ধকারে ঢাকা। অনুর মনে হচ্ছে আদিত্য আর কিছুক্ষণ বাদে আসবে। সে তাকিয়ে রইল। না, আদিত্য এলো না। আদিত্য কি তাহলে সত্যিই ভুলে গেল অনুর কথা? অনু হাসল। সে তো সব কানেই শুনেছে, তবু কেন আশা করছে সে? মানুষটা যে আর আগের মতো নেই। যেখানে সম্পর্কটাই শেষ হয়ে গিয়েছে সেখানে আর কিসের আশা রাখছে সে? চলবে ইনশা আল্লাহ।